আচ্ছা, তো আমরা সেকেন্ড পার্টে চলে আসি। সেকেন্ড পার্টটা হচ্ছে মানি অ্যালোকেশন। আপনি কোন পার্টসের জন্য কতটুকু মানি স্পেন্ড করবেন বা কতটুকু মানি বরাদ্দ করবেন, তো এটার একটা মডারেট ধারণা। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই পার্টসগুলার প্রত্যেকটা পার্টসের জন্য কতটুকু মানি স্পেন্ড করবেন, এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের বিল তৈরি করতেছেন। লাইক আপনি যদি গেমিং বিল তৈরি করেন তাহলে আপনার কিছু কিছু পার্টসের মানি অ্যালোকেশনটা একটু ডিফারেন্ট হবে। আবার যদি রেন্ডারিং বা এডিটিং, হাই এন্ড এডিটিং করেন ওই ক্ষেত্রে একটু অন্য ধরনের হবে। আবার যদি র্যান্ডম ডে টু ডে বেস ইউজ করেন তো ওই ক্ষেত্রে অন্যরকম হবে। তো এই তিন ধরনের পিসি বিল্ডকে আমি অ্যাভারেজ করে একটা মডারেট লেভেলের একটা আইডিয়া দেবো। তো এটার উপর বেস করে আপনারা পার্টসগুলোকে চুজ করতে পারেন। এই আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এই মানি অ্যালোকেশন দেখবেন তখন অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে কোন সিপিইউ কোন জিপিইউটা আমার এই বাজেটের মধ্যে, এই রেঞ্জের মধ্যে আসতেছে। তো এখানে সমস্ত পার্টসকে যদি আমি 100% কাউন্ট করি তো প্রত্যেকটা পার্টসের জন্য আমি আলাদা আলাদা বাজেট অ্যালোকেশন করেছি। তো এখানে সিপির জন্য 20% রাখা হয়েছে, দেন হচ্ছে মাদারবোর্ডের জন্য 10 থেকে 15%, জিপির জন্য 30 থেকে 35%, র্যামের জন্য 5 থেকে 10%, স্টোরের জন্য 8 থেকে 10%, পাওয়ার সাপ্লাইয়ের জন্য 5 থেকে 7%, মনিটরের জন্য 10%, অ্যান্ড ফাইনালি ক্যাসিংয়ের জন্য হচ্ছে 5%। এই সম্পূর্ণ যেই পার্সেন্টগুলো আমি দেখাইলাম এখন, সেগুলো ভ্যারি করবে আপনার কি ধরনের বিল তৈরি করতেছেন। সেকেন্ড হচ্ছে ওই সময়ে মার্কেট প্রাইস কত। তো আপনি যখন সাজেশন নেবেন কারো কাছ থেকে তো এই মানি অ্যালোকেশনটা আপনার মাথায় থাকবে। তো সেই হিসেবে আপনি নিজেও কিছু ডিসিশন নিতে পারবেন। লাইক তো আপনার বাজেট যদি এখন 1 লাখ টাকা হয় তো আপনি যদি এখন 30,000 টাকার জন্য সিপির জন্য বরাদ্দ রাখেন তাহলে অন্য পার্টসগুলো আপনি কেমনি কিনবেন? তখন দেখা গেছে যে আপনার জিপিইউতে মানি কম দিতে হবে, তো আপনার বটল নেক হবে। তো এই জন্য মানি অ্যালোকেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো সাজেশন কখন নেবেন? সাজেশন নেবেন হচ্ছে আপনি লাইক এখন 1 লাখ টাকা বাজেট আপনার, তো এই পার্সেন্টেজ অনুযায়ী আপনি হিসাব করবেন। তো এই পার্সেন্টেজ আপনি যে দেখবেন যে কি কি সিপিগুলো আমার রেঞ্জের মধ্যে আসতেছে, দেন আপনি কারো কাছ থেকে সাজেশন নেবেন যে ভাই এই কয়েকটা সিপির মধ্যে আমার কোনটা বেটার হয়। কারণ সিপিইউ জিপিইউ প্রত্যেকটা পার্সেন্টের মধ্যেই কিছু কিছু ফ্যাক্ট আছে, স্পিডের, তারপরে প্রাইস অনুযায়ী এটার ভ্যালু ফর মানি কিনা, আপনি যে কাজগুলো করেছেন ওটা ডেডিকেটেড নাকি। তো এখন হচ্ছে থার্ড পার্ট। এখানে আমি একটা স্যাম্পল বিল তৈরি করে দেখাবো। স্যাম্পল বিলটা 100K বা 1 লাখের মধ্যে আমি করতেছি যাতে আপনার বাজেট অ্যালোকেশনটা দেখাইতে সুবিধা হয়। তো 1 লাখের মধ্যে সিপিইউতে ফার্স্টে আমরা লুক আপ করবো। তো আমরা এই যখন প্রোডাক্টগুলো চুজ করবো তখন প্রাইস দেখার জন্য বাংলাদেশের যে ওয়েল নোন শপগুলো আছে ওগুলোর ওয়েবসাইট চেক করব। আর যদি যখন প্রোডাক্টগুলো কিনে যাব তখন পরিচিত থাকলে তো এখান থেকে কম তো পাবোই। তো এখন সিপির জন্য আমরা ফার্স্টে লুক আপ করবো হচ্ছে, যেহেতু আমরা 20% কাউন্ট করছি তো এখানে 20,000-এর মধ্যে আমরা কাউন্ট করবো, আপস অ্যান্ড ডাউনস কিছু থাকবে। তো আমি যখন সার্চ করলাম 20,000-এর মধ্যে আশেপাশে সিপি কি কি আছে, তখন ওখানে i5-এর কয়েকটা মডেল ছিল, 8500 যেটার প্রাইস ছিল 18,000 টাকা। আর একটা হচ্ছে রাইজেন 5 3600, এটা 18,000 টাকা। R7-এর 2700 ছিল 18,000। i5-এর 9500 হচ্ছে 20,000 টাকা। 2700X এটা হচ্ছে 24,000K। তো অনেকগুলা সিপিইউ লিস্ট ছিল, 20,000-এর কম বেশি। এখন দেখার বিষয় যে আমি কোনটা চুজ করব। তো অলওয়েজ মাথায় রাখবেন যে একটু বেশি বেশি চুজ করবেন। লাইক প্রত্যেকটা প্রজন্ম কাউন্ট করবেন, আপনার যে বাজার রেঞ্জ থাকবে ওইখান থেকে 1-2 হাজার বেশি হলেও আপনি বেস্টটা চুজ করার জন্য ওটা চুজ করবেন। মাঝে মাঝে এরকম হতে পারে যে ওই প্রাইসের কম হওয়ার ফলেও ওটা বেস্ট হতে পারে। তো এখানে 2700Xটা খুবই ভ্যালু ফর মানি, যেটা 1 বছর 9 মাস আগেও প্রায় 30,000 ছিল, এটা এখন 24,000 হয়েছে। তো এটাকে আমি চুজ করতেছি এই কারণে এটার 8 কোর এবং 16 থ্রেড প্রসেসর, যেটা সিঙ্গেল কোর পারফরমেন্সটাও অনেক ভালো। আর এটার বেঞ্চমার্কগুলো যদি আপনারা খেয়াল করেন তো খুবই আপ টু দ্য মার্ক কাজ করছে। তো রাইজেনের থার্ড জেনের প্রসেসরগুলো কাউন্ট করা যেত, যেমন রাইজেনের R5 3600 18,000-এর মধ্যে পাইতেছি, ওটা হচ্ছে 6 কোর অ্যান্ড 12 থ্রেড প্রসেসর। এই তুলনায় এটার কোর এবং থ্রেডটা বেশি এবং সিঙ্গেল কোর পারফরমেন্সটা মোটামুটি সেমের দিকেও, বাট এটার পারফরমেন্সটা অনেক বেশি হইতেছে যদি আমরা খেয়াল করি। আমি সিপি সেকশন দিতে আপাতত 2700X-কে চুজ করতেছি, যদিও 4,000 টাকা ওভারলোড হয়ে যেত আমার বাজেটে, পরে দেখবো কি হতেছে। দেন হচ্ছে আমি চলে গেলাম সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে আমার র্যামও চুজ করতে পারি। তো র্যাম হিসেবে চুজ করার সময় যেগুলো ওয়েল নোন ব্র্যান্ড ওগুলোই আমরা চুজ করবো। তো এখানে কসায়ার আছে, থার্মালটেক আছে, এখানে জি স্কিলের র্যামগুলোও খুব ভালো। তো এখানে প্রাইস রেঞ্জের মধ্যে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে আমি
আবার চুজ করলাম থার্মালটেককে। এটার লেটেন্সিটা খুব ভালো এবং প্রাইস হিসেবে অন্যগুলো থেকেও মোটামুটি কম্পারেবলি ভালো। তো এটা আপনারা চুজ করতে পারেন, সমস্যা নেই। লাইটিং বা ভিজুয়াল প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে একটু বেঞ্চমার্কগুলো চেক করবেন, তখন র্যাম চুজ করে সহজ হবে। তো আমি র্যাম চুজ করতেছি, সেটা হচ্ছে 16 gigs। এটা অ্যারাউন্ড এখন 11,000 পড়বে। থার্মালটেকের একটা র্যাম 16 GB। তো জিপিউতে অনেকগুলো জিপিউ ছিল, তো 30,000 থেকে 35,000 এর মধ্যে আমি কাউন্ট করছি। তো কতগুলো জিপিউ, প্রায় অনেকগুলো জিপিউ আমি দেখা গেছে নেওয়ার মতো। তো একটা হচ্ছে জোটাকের 2060 অ্যাম্প এডিশন, আর একটা হচ্ছে AMD RX 5700 8GB, আর হচ্ছে RX 5600 XT। তো এই তিনটার মধ্যে কম্পারেবলি প্রাইস রেঞ্জ প্রায় কাছাকাছি। অনেকগুলো ব্র্যান্ড আছে, এক একটা ব্র্যান্ডের প্রাইস এক রকম। তো বিভিন্ন ব্র্যান্ডের কিছু ডিফারেন্স আছে, দেখা যাচ্ছে একটা মেমোরি একটু বেশি একটু কম, একটা বুস্ট কালার একটু বেশি বা কম। কয়েকটা গ্রাফিক্স কার্ড চুজ করার পরেও, যেমন আমি চুজ করলাম 3টা, আপনারা কয়েকটা চুজ করার পরে এগুলো বেঞ্চমার্ক দেখবেন, ভিডিও দেখবেন এবং আপনার কাজের ডিপেন্ডের উপর নির্ভর করতেছে। তো এখানে আমি যেহেতু এডিটিং প্লাস গেমিং দুইটাই কাজ করবে, তো সেই ক্ষেত্রে আমি 2060 অ্যাম্প এডিশনকে চুজ করতেছি। এটার প্রাইস অ্যারাউন্ড 33,000। এটা অন্য কার্ডগুলো থেকে মোটামুটি স্টেবল এবং ভালো পারফরমেন্স দিতে সক্ষম, এবং এটা এডিটিংয়ে খুব সাহায্য করবে, কারণ এডিটিংয়ে যে সফটওয়্যারগুলো, অ্যাডোবের সফটওয়্যারগুলো, এগুলো RTS কার্ডকে এক্সট্রা বেনিফিট দেয়। আরও কিছু কারণে আমি নিতেছি। তো জিপিউ মোটামুটি ফাইনাল এটা নিলাম। দিন আমরা চলে যাবো হচ্ছে মাদারবোর্ডে আমি নিতেছি। মাদারবোর্ডে অনেকগুলা দেখা যেতেছে, এখানে আসুসের কয়েকটা বোর্ড আছে, গিগাবাইটের আছে এবং MSI। তো যদি এখানে আসলে মানে প্রত্যেকটা পার্টসের অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকার ফলে চুজ করতে একটু মানে সমস্যা হয়, এই জন্যই কারো হেল্প নেওয়া উচিত। আসুসের যে ROG Strixটা আছে B450, এটাও কাউন্টেবল। অ্যান্ড দেন হচ্ছে MSI এর টমাহক ম্যাক্সটা। তো টমাহক ম্যাক্সটা খুবই রিসেন্ট এবং এটা AMDর জন্য প্রিফারেবল, অ্যান্ড এটার মেমোরি সাপোর্টটাও একটু হাই অন্যগুলো থেকে। তো টমাহক ম্যাক্সটাই নেওয়া উচিত ছিল, বাট আমি আসুসটা নিয়েছি, এটা লুকসটা একটু বেটার। তো এখানে MSIটাও নেওয়া যায় এবং আসুসটা নেওয়া যায়, আমি আসুসটা নিতেছি আপাতত। পরে যদি প্রাইসে টান দেয় তখন অন্য কিছু করা যেতে পারে। তো মাদারবোর্ড সিলেকশন হয়ে গেল। তো মাদারবোর্ড সিলেকশন সময় কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কতগুলো এখানে স্লট আছে। যদি 8GB বিল্ড করছেন, তার 8GB স্লট কয়টা আছে, আবার M.2 স্লট কয়টা আছে, এটা দেখার বিষয়। তো আরেকটা হচ্ছে VRM, মাদারবোর্ডের VRMটা কতটুকু গরম হইতেছে বা কতটুকু স্টেবল এরকম টেম্পারেচার দিতেছে, এটাও খুবই দেখার বিষয়। এই জন্য বিভিন্ন বেঞ্চমার্ক দেখা আর ভিডিও দেখে কয়েকটা বোর্ডের মধ্যে একটা চুজ করা। দেন হচ্ছে মাদারবোর্ডের পরে হচ্ছে স্টোরেজ সলিউশন। তো স্টোরেজের ক্ষেত্রে দুইটা বিষয় কাউন্ট করবো, একটা হচ্ছে SSD নিব আর একটা হচ্ছে হার্ড ডিস্ক নেব। তো NVMe SSD আমরা বুট ড্রাইভের জন্য নেব। তো প্রত্যেকটা ব্র্যান্ডের NVMe ড্রাইভগুলো চেক করবেন যে কোনটা কম দামের মধ্যে কোনটা বেশি ভ্যালু দিতেছে। তো এগুলো নেওয়ার ক্ষেত্রে যেগুলো ওয়েল নোন ব্র্যান্ড, এগুলো নেওয়াই বেটার, তাহলে ফেইলিয়ার যে রেশিওটা এটা কম যায়। তো এখানে আমি ট্রান্সেন্ডের 220Sটা নিয়েছি, এটা হচ্ছে 5,000। তো দেন হচ্ছে হার্ড ডিস্কের জন্য আপনারা যে কোনো ব্র্যান্ড চুজ করতে পারেন। তো যে কোনো ব্র্যান্ডের মধ্যে বলতে হচ্ছে তোশিবা বা ওয়েস্টার্ন ডিজিটাল বা সিগেট, যে কোনো একটা চুজ করলে হবে। তো এটা অ্যারাউন্ড 3 to 4K পড়বে। দেন হচ্ছে পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্ট, সে একটু ভালো পাওয়ার সাপ্লাই নেওয়া, কারণ হচ্ছে পুরো সিস্টেমটাকে সে পাওয়ার দিতেছে। তো এখানে পাওয়ার ডিস্ট্রিবিউশন যদি ভালো না হয় তাহলে অনেকগুলো পার্টস নষ্ট হতে পারে। এখানে কয়েকটা ব্র্যান্ড খুবই ভালো, যেগুলো কসের বা থার্মালটেক। তো এখানে আমি পাওয়ার সাপ্লাইয়ের জন্য নিয়েছি হচ্ছে থার্মালটেকের GF1, যেটা গোল্ড রেটেড 650 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা। প্রাইস হচ্ছে এখন 8,000 টাকা। তো এখানে প্রত্যেকটা পার্টসে আমার ওভার প্রাইস হয়ে যাচ্ছে। তো পরে ওভারঅল একটা কাউন্ট করবো। এই পাওয়ার সাপ্লাই মডিউলার, ফুলি মডেল হওয়ার কারণে আপনার ওয়্যার ম্যানেজমেন্ট খুবই ইজি হয়। এখানে আপনারা 5 থেকে 6K এর মধ্যেও অনেক পাওয়ার সাপ্লাই পাবেন, যেগুলো সেমি মডিউলার বা নন মডিউলার। এরপর হচ্ছে আমরা ক্যাসিংয়ে চলে আসি। ক্যাসিং হিসেবে অনেকগুলো আপনারা নিজের মতো নিতে পারেন, আপনাদের প্রিফারেন্সটা এর উপর ডিপেন্ড করে। তো এখানে ক্যাসিং হিসেবে নিতেছি NZXT-র H510, যেটা অ্যারাউন্ড 6K পড়বে। আর মনিটর হিসেবে আপনাদের প্রিফারেন্স LG বা LG, HP, ভিউসনিক, যেটা নেওয়া যায়, আপনাদের যেটা ভালো লাগে। আর একটু রিভিউ দেখে নেবেন। তো আমি একটা স্যাম্পল বিল তৈরি করার কারণে করতেছি, জাস্ট দেখানোর জন্য। তো এখানে যদি ওভারঅল কাউন্ট করি, এখানে দেখবো যে আমার প্রায় 1,10,12 চলে আসতেছে। এখন ধরেন আপনার একটা বিল তৈরি করলেন এভাবে, তো এখানে একটু বেশি আসতেছে। এখন কি করবেন? এখন করবেন হচ্ছে, যেহেতু আপনার 1 লাখের মধ্যেই খাবার করতে হবে, তো এখানে 10-12 হাজার টাকা বেশিই চলে আসতেছে। কিছু পার্সের মধ্যে এখন আমি কাটসাট করতে পারি, সেটা হচ্ছে CPU। যখন আমি CPU চুজ করি তখন একটু বেশি
ওভার প্রাইসই করে ফেলেছিলাম, যেটা এই বিল্ডের মধ্যে একটু হাই এন্ড বলা যায়। তো সিপিইউর মধ্যে আমি একটু যদি একটু কমের মধ্যে নেই তাহলে হচ্ছে R5 3600K নেওয়া যায়। তাহলে আমি সিপিইউটাকে 2700X না নিয়ে 3600K নিলাম। এটা 18,000 পড়তেছে, আর এটার পারফরমেন্সটাও প্রায় সেম, সিঙ্গেল কোর পারফরমেন্সটা, জাস্ট এখানে কোর একটু কম, থ্রেড কম, আর লিটল বিট কিছু পার্থক্য আছে, কুলিং সলিউশনে কিছু পার্থক্য আছে। বাট যেহেতু আমার প্রাইস কভার আপ করতে হবে, এই জন্য আমি এখানে কম করতেছি। আগেই বলছি যে আমি একটু বাড়াবাড়ি নিয়েছিলাম যখন নেওয়া ছিল, এখন একটু যেখানে কমানো যায় সেখানে কমাইতেছি। এখানে জিপিইউতে আমি কমাবো না, কারণ জিপিইউ এটা এই প্রাইসের মধ্যে বেস্ট জিপিইউ, তারও 6 থেকে 7,000 কমাতে হবে। তো এখানে আমি র্যাম এখানে নিয়েছিলাম 16 GB, তো এখানে আমি 8 GB নিয়েছি এই কারণ আমি র্যাম পরে কিনতে পারবো, র্যাম আমি পরে বাড়াইতে পারবো। বাট একটা সিপিইউ বা জিপিইউ কেনার পরে সেটা সেলিং করা বা নতুন একটা কিনা অতটা ইজি না। বাট আমি র্যামকে যে কোনো সময় বাড়াইতে কমাতে পারি। তো এখানে যদি আমি র্যাম একটা কম নেই, 8 GB কম নেই, তো এখানে আমার প্রায় 5 থেকে 5,500 টাকা বাঁচতেছে। তো এখানে সিপিইউ আর হচ্ছে র্যাম কমানোর ফলে আমার কিন্তু প্রায় 1 লাখ কাছে চলে আসতেছে। তাও যদি 2-3 টাকা বেশি ওভার হয়ে যায় তখন আপনি এসএসডিতে একটু হাত দিতে পারেন। এসএসডিতে আমি নিয়েছিলাম 256 GB, যেটা সি ড্রাইভের জন্য যথেষ্ট বেশি। তো এখানে 128 GB বা 120 GB এসএসডি ইউজ করতে পারেন। তো এই ক্ষেত্রে আমার আবার 2,000 টাকা কম চলে আসবে। তাইলেই কিন্তু আমার পুরো 1 লাখ একটা বিল চলে আসলো। তো এই পুরো বিলটা তৈরি করা একটা কষ্টের কিছু না বা কোনো কঠিন কাজ না। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনারা বটল নেক চেক করতে পারেন। যদিও বটল নেক করা যেগুলো ওয়েবসাইট আছে, যেগুলো সফটওয়্যারগুলো আছে, অনেকে এগুলাকে পছন্দ করে না, কারণ এগুলো অ্যাকুরেট অ্যান্সার দেয় না। তাও আপনারা যদি উল্টা পুল্টা বিল তৈরি করে ফেলান, তাহলে বটল নেক চেক করে দেখতে পারেন যে ফেলের যদি এরকম হয় যে বটল নেকটা অনেক বেশি দেখাতেছে 20-30% বা 50%, তাহলে বুঝবেন যে বিলটির মধ্যে গ্যাঞ্জাম আছে ভাই। এই জন্য পুরো একটা বিল তৈরি করার পরে যারা এক্সপার্ট আছে বা যারা বিল তৈরি করে রেগুলার বা ধারণা আছে, তাদের থেকে একটু সাজেশন নিয়ে নেওয়া। তো এইভাবে আপনারা একটা বিল তৈরি করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের বিল্ড গাইড বা একটা সিম্পল বা মডারেট অ্যাভারেজ ধারণা নেওয়া, যাতে আমরা নিজেরা একটা বিল তৈরি করতে পারি।